ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দুর্দান্ত একটি সেশন আর খুবই ভালো একটি ক্লাস আমরা আলোচনা করব এখানে। তার কারণ আগামী সেপ্টেম্বরে আমরা কি পরীক্ষা দিতে চলেছি, পিএসসি মিসলেনিয়াস। তো পরীক্ষাটি যে পিএসসি মিসলেনিয়াসের 75 আমাদের জিএস থেকে কোশ্চেন আসবে, 75 100টার মধ্যে। তার মানে এই বেশ ভারী একটা তোমাদের ওয়েটেজ রয়েছে ইয়েতে জিএস এর। তো জিএস এর এই 75টার মধ্যে যে ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। তো স্ট্যাটিক পার্টটা খুব বেশি ইজি কিন্তু একেবারেই দেয় না, তো যথেষ্ট স্ট্যান্ডার্ড এখানে কোশ্চেন করে। তো বিগত বছরে মানে তো 2006 থেকে 2019 পর্যন্ত এই যে প্রিভিয়াস ইয়ারের যত স্ট্যাটিক জিকে এসেছে আমাদের পিএসসি মিসলেনিয়াসে, সেগুলো এখানে আমরা আলোচনা করব। শুধু প্রশ্ন উত্তর নয়, তার কারণ আমি অলরেডি প্রিভিয়াস ইয়ার আলোচনা করে দিয়েছি। আমাদের প্লেলিস্ট রয়েছে ওখানে 2006 থেকে 2019 পর্যন্ত প্রত্যেকটায়। ওখানে শুধুমাত্র আমি কোয়েশ্চেন আনসার করেছি 75টা কোয়েশ্চেনের প্রত্যেকটা ইয়ারের। এইখানে আলোচনা করব 75টার মধ্যে শুধুমাত্র স্ট্যাটিক জিকে উইথ কনসেপ্ট এবং আদার্স আরো ইনফরমেশন ভর্তি এনেছি। এখান থেকেই স্ট্যাটিক জিকে তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? তো এগুলো দেখলে তোমাদের পরীক্ষার যে প্রিপারেশন চলছে সেটা আরো বেশি ধারালো হবে, আরো বেশি ভালো হবে। তো যেগুলো জানো সেটা তোমরা কি করবে, রিভিশন করে নেবে, আর যেটা না জানো সেগুলো খাতায় টুকে নেবে। খুবই ইম্পর্টেন্ট টপিক তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পিআইকিউ স্ট্যাটিক জিকে 2019, ঠিক আছে? তো প্রথম ক্লাস আজকে, এটা হচ্ছে পার্ট 1। তো চলো একটা ভালো দেখে একটা কালি নিয়ে নিই, তারপরে ক্লাস আমরা শুরু করব। চলো প্রথম প্রশ্ন বলছে দ্য ট্রায়াল 2019 এর এগুলো সব স্ট্যাটিক জিকের কোশ্চেন, সব স্ট্যাটিক জিকের কোশ্চেন হবে এবং বিস্তারিত আলোচনা। দ্য ট্রায়াল এই বইটির রচয়িতাকে, ট্রায়াল বইটির রচয়িতা অপশন নাম্বার বি। অনেকে তোমরা জেনেই গেছো, যারা নাকি সিরিয়াসলি এই পরীক্ষাটা দিতে চলেছো বা দেবে ভাবছো, তারা নিশ্চয়ই তোমরা প্রিভিয়াস ইয়ার করেছো এবং প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন এসেছে সবগুলো তোমরা মুখস্থ করে ফেলেছো। তো ট্রায়াল এর বইটির রচয়িতা ফ্রান্স কাফকা, এটা তোমরা জানো, কিন্তু এর বাইরেও আরো কিছু ইনফরমেশন আমরা তোমাদের সাথে শেয়ার করব। যেমন এই ফ্রান্স কাফকাকে, ইনি হচ্ছেন একজন জার্মান রাইটার। এক সেকেন্ড, পেন ট্যাপটা ডিস্টার্ব হচ্ছে খুব। একজন জার্মান রাইটার, ঠিক আছে? তার আরো কিছু বই রয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে একটা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দ্য ক্যাস্টেল। আরেকটা বই আছে যেটা হচ্ছে মেটামরফোস। ওকে, আচ্ছা দেখো মার্ক টওয়েন, ইম্পর্টেন্ট একজন ইউএস এর রাইটার। ইউএস এর রাইটার আছে মার্ক টওয়েন। মার্ক টওয়েনের খুব গুরুত্বপূর্ণ বইগুলোর মধ্যে একটা সবথেকে গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ টম সয়ার, ঠিক আছে? এই বইগুলো মনে রাখবে। নেক্সট কোশ্চেন আমরা যাব। পরের প্রশ্ন বলছে যে টোবাটেক্সিং এই গল্পটি কোন ঐতিহাসিক সত্যের উপরে ভিত্তিতে রচিত হয়েছিল? তোমরা জানো, উত্তর হবে অপশন নাম্বার এ, দেশভাগের উপরে রচিত হয়েছিল, ঠিক আছে? এটা লিখেছেন যে রাইটারের নাম বলছি, তার নাম হচ্ছে হাসান মান্টো, সাদাত হাসান মান্টো, ঠিক আছে? এটা একটা শর্ট স্টোরি। এই শর্ট স্টোরিটার শর্ট ফিল্ম হয়েছিল, একটা ফিল্মের যে ডিরেক্টর ছিলেন তার নাম হচ্ছে কেতন মেহতা, ঠিক আছে? এই যে স্টোরিটা, এটা 2018 সালে এটা এসেছিল শর্ট স্টোরিটা এতে তোমরা দেখতে পারো। তো সেই জন্য এটা 2019 সালের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, সেই জন্য কোশ্চেনটা এসছে। তো মনে রাখবে রাইটার এবং হচ্ছে ডাইরেক্টর, শর্ট স্টোরি এবং শর্ট ফিল্ম। আচ্ছা চলো পরের প্রশ্ন। ড্যান ব্রাউনের অতি পরিচিত নায়ক ডেভিড ল্যাংডনের নাম কি, ডাকনাম কি? ডেভিড ল্যাংডনের ডাকনাম, প্রথমত ড্যান ব্রাউন, ইনি হচ্ছেন ইউএস এর একজন রাইটার। তার একটা স্টোরি ছিল, সেইটা হচ্ছে তার হিরো ছিল হচ্ছে ডেভিড ল্যাংডন বা রবার্ট ল্যাংডন। তিনি হচ্ছেন, তার ডাকনাম হচ্ছে ডলফিন। কেন? তার কারণ হচ্ছে তিনি কেউ ডাইভিং স্কিল খুব ভালো ছিল, ঠিক আছে? তার ডাইভিং স্কিলের জন্য, ডাইভার আমরা বলি সি ডাইভার, যারা হচ্ছে সমুদ্রের তলায় যে ডুবুরির, তাদেরকে ডাইভার বলি। তো সেই স্কিল খুব ভালো ছিল, সেই জন্য তাকে আমরা ডলফিন নামে চিনতাম, ঠিক আছে? এই বইটার মধ্যে কি বলে, স্টোরিটার মধ্যে। পরের প্রশ্ন বলছে নিম্নোক্ত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? প্রচুর ইনফরমেশন দিতে চলেছি, চলো।
বলছে প্রত্নতাত্ত্বিক মানে হচ্ছে আর্কিওলজিক্যাল সাইট, পশ্চিমবঙ্গের আর্কিওলজিক্যাল সাইট অহিত ছত্র, এটা হচ্ছে ইউপিতে পড়ে। ওকে, ইউপির একটা আর্কিওলজিক্যাল সাইট। আর এইখান থেকে 23rd যে ছিল, কে ছিল না, জৈন তীর্থঙ্কর, তার নাম কি পার্শ্বনাথ, সেই পার্শ্বনাথের একটা স্কাল্পচার পাওয়া গেছে এই অহিত ছত্র থেকে ইউপিতে। ঠিক আছে, শিশুপালগড় এইটা হচ্ছে, আচ্ছা তো শিশুপালগড় কোথায়? শিশুপালগড় হচ্ছে আমাদের পাশের রাজ্য ওড়িশা, ভুবনেশ্বর। ভুবনেশ্বরে অবস্থিত। মোগলমারি এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের, আর মোগলমারি অবস্থিত কোন? ওয়েস্ট মেদিনীপুরে। মেদিনীপুর কিসের জন্য এটা? এটা হচ্ছে বুদ্ধিস্ট একটা সাইট, বুদ্ধিস্ট সাইট এটা, এই মোগলমারি। এটা কিন্তু ডব্লিউবিসিএস এসেছিল এই কোশ্চেনটা। এবার ভারতবর্ষের যে সার্ভে মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় আছে? পরীক্ষার প্রশ্ন আসে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে, নিউ দিল্লি। ঠিক আছে, আর এটার ফাউন্ডার হচ্ছে আলেকজান্ডার কানিংহাম, আলেকজান্ডার কানিংহাম। ঠিক আছে, আলেকজান্ডার কানিংহাম হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার দিল্লিতে, তার ফাউন্ডার। ঠিক আছে, এবার কত সালে ফাউন্ড হয়? এটা ফাউন্ড হয়েছিল 1861-এ, 1861 সালে স্থাপিত হয়েছিল, আর প্রথম ডাইরেক্টর তিনি ছিলেন। পরের প্রশ্ন বলছে যে শাহ শের গেহু কোন লেখকের রচনা? এই শাহ শের গেহু আমরা শের একটা ইউনিট হিসাবে মাপার ইউনিট হিসাবে ব্যবহার করি। গেহু, গেহু একটা তোমার হয় না, হিন্দিতে গেহু বলে, কাকে বলে? গেহু, গম, গম হচ্ছে গেহু। তো শাহ শের গেহু, যেমন হচ্ছে তোমার সানি দেওয়ালের হাত হচ্ছে 2.5 কিলো কা হাত, সেরকম হচ্ছে শাহ শের গেহু এই মুভিটার রচনা, মুভি নয়, এটা হচ্ছে তোমার লেখা। এই লেখাটার রচনাকার হচ্ছে অপশন নাম্বার এ প্রেমচন্দ মুন্সি, হিন্দির খুবই বিখ্যাত একজন রাইটার, যার আরো কিছু রাইটিং রয়েছে, যেমন হচ্ছে মনে রাখবো আমরা কি, কর্মভূমি, কর্মভূমি, আর কি মনে রাখবো, ঈদগান, ঈদগান। 3 নম্বর কি মনে রাখবো, গোদান। ঠিক আছে, গোদান। আরেকটা খুব ইম্পর্টেন্ট, 4th, শতরঞ্জ কে খিলাড়ি, শতরঞ্জ কে খিলাড়ি, এইটা হচ্ছে রাইটার হচ্ছে এই প্রেমচন্দ মুন্সি, আর এটা ডাইরেক্টর, এটার ফিল্মও রয়েছে, সেই ফিল্মের ডাইরেক্টর হচ্ছে নান আদার দেন সত্যজিৎ রয়। ঠিক আছে, সত্যজিৎ রয়, তার হচ্ছে একটা হিন্দি সিনেমা ডাইরেক্ট করেন, সেটাই হচ্ছে শতরঞ্জ কে খিলাড়ি, যার হচ্ছে রাইটার হচ্ছে প্রেমচন্দ মুন্সি। মনে রাখবে কমলেশ্বর, তিনি হচ্ছেন একজন বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টর, তিনি হচ্ছেন অ্যামাজন অভিযান, তারপরে হচ্ছে তোমার অ্যামাজন অভিযান, তারপরে কি বলে এটাকে, আরেকটা অ্যামাজন অভিযানের পার্ট 1টা কি, চাঁদের পাহাড়, এইগুলো হচ্ছে ডাইরেক্ট করেছিলেন কমলেশ্বর। আর কে আছে এখানে, খুশবন্ত সিং। খুশবন্ত সিং এর একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা বই আছে, যেটা ট্রেন টু পাকিস্তান নামে আমরা জানি, ট্রেন টু পাকিস্তান। ঠিক আছে, আর কি বই আছে? আরো বই আছে, যেমন হচ্ছে হিস্ট্রি অফ শিখ, হিস্ট্রি অফ শিখ। ঠিক আছে, আর মনে রাখবে কর্মা অ্যান্ড দ্য কোম্পানি, সরি তাড়াতাড়ি লিখতে গিয়ে এরকম, হ্যাঁ কোম্পানি অফ উইমেন। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল। পরের প্রশ্ন বলছে যে দিল্লির কোন সুফি দরগার গায়করা বলিউডের নেপথ্যে সঙ্গীত গেয়েছেন? স্টার দাও আগে কোয়েশ্চেনটার, এখান থেকে আমরা প্রচুর ইনফরমেশন দিতে চলেছি, তার কারণ কোয়েশ্চেনটা হচ্ছে যে কোন সুফি দরগা বলিউডের নেপথ্যে সঙ্গীত দিয়েছেন। তো এর মিলতা ঝুলতা কিছু কোয়েশ্চেন আছে, যেমন হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করবে যে কোন ভারতীয় ডান্সার যিনি হচ্ছেন এলিজাবেথ II এর প্ল্যাটিনাম জুবলিতে পারফর্ম করেছেন, এবং তিনি 1953-52 সালে যে প্রথম যে করোনেশন হয়েছিল, সিংহাসনে বসেছিলেন, সেই সময় ভারত থেকে কে গেছিল,
এই ধরনের কোয়েশ্চেনও আসবে। এবং পঞ্চম জর্জ যখন করোনেশন হয়েছিল তখন কে পারফর্ম করেছিল, এই ধরনের কোয়েশ্চেন এসএসসিতে এসেছে এবং আমাদের পিএসসি মিসলিনিয়াসও আসার চান্সেস খুব বেশি, সেই জন্য খুঁজে খুঁজে কোয়েশ্চেন এনেছি আমি। তো উত্তরটা আগে বলি, উত্তরটা হচ্ছে হযরত নিজামুদ্দিন এই তোমার দরগার এরা গিয়েছিল। তাহলে প্রথম প্রশ্ন মানে প্রথম পয়েন্ট বলি, প্রথম পয়েন্ট হচ্ছে এলিজাবেথ 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 টু তার যে করোনেশন হয়েছিল 1953 সালে, সেই সময় ভারত থেকে একজন ডান্সার গেছিলেন, তার নাম হচ্ছে কমলা লক্ষ্মী নারায়ণ, যাকে আমরা খুবই কমনলি কুমারী কমলা নামে চিনি। ঠিক আছে, তার নাম পুরো নাম কি? কমলা লক্ষ্মী নারায়ণ। ঠিক আছে, একটা ইনফরমেশন। এই এলিজাবেথ টু এরই যখন নাকি প্ল্যাটিনাম জুবলি হয়েছিল, ঠিক আছে, এই রিসেন্টলি 2022 সালে সেই সময় গিয়েছিলেন এলিজাবেথ টু এর প্ল্যাটিনাম জুবলিতে। সেই সময় যে ডান্সার গেছিলেন ভারত থেকে কত্থক নৃত্য করতে, কুচিপুড়ি, তার নাম হচ্ছে অরুণিমা কুমার। এই সময় ভারতের প্রাইম মিনিস্টারও সেই সময় আমন্ত্রিত ছিলেন 2022 সালে। আর 2022-এই তার ডেথ হয় সম্ভবত সেপ্টেম্বর নাগাদ। তারপর হচ্ছে নতুন রাজা করোনেশন হয় এই এলিজাবেথ টু এর পরবর্তীতে। তো এলিজাবেথ টু এর প্রথমে হচ্ছে কুমারী কমলা এবং হচ্ছে তারপরে গেছেন হচ্ছে অরুণিমা কুমার, কুচিপুড়ি ডান্সার, কুচিপুড়ি। ঠিক আছে, আরেকটা মনে রাখবে, যখন পঞ্চম জর্জ 5 এর করোনেশন হয়েছিল কত সালে, দিল্লি দরবার হয়েছিল। দিল্লি দরবার 1911 সাল যখন হয়েছিল দিল্লি দরবার, সেই সময় দুজন সিঙ্গার গেছিলেন, একজন হচ্ছে গোহার জান আর তার সাথে ছিল জানকি বাই। এই দুজন গান গেয়েছিলেন, কি গান? মুবারক হো। এই গানটা তারা গেয়েছিলেন। তো মনে রেখে দিও, ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম। পরের প্রশ্ন বলছে কি কোশ্চেন, যে 1988-এ সিওলে যে অলিম্পিক হয়েছিল, সেই সময় স্টেফি গ্রাফ নামে একজন প্লেয়ার যিনি স্বর্ণ পদক পেয়েছিলেন, ঠিক আছে, ইউরোপিয়ানস। তো তিনি ইউরোপের কোন দেশকে রিপ্রেজেন্ট করেছিলেন সেই সময়টাতে? মনে রাখতে হবে, আগে জার্মানি ডিভাইডেড জার্মানি ছিল। তার কারণ হচ্ছে দুটো ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেছে, ওয়ার্ল্ড ওয়ার 1 অ্যান্ড ওয়ার্ল্ড ওয়ার 2। তো ওয়ার্ল্ড ওয়ার 2 মূলত আরো যে বিধ্বংসী যুদ্ধ যাতে না হতে পারে, সারা বিশ্বে যাতে এফেক্টেড না হয়, সেই জন্য জার্মানিকে দায়ী করা হয়েছিল এবং জার্মানিকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়, ইস্ট জার্মানি, ওয়েস্ট জার্মানি মানে মধ্যে, যাতে এরা ইউনাইটেড হয়ে আরো এরকম অস্থিরতা সৃষ্টি করতে না পারে। তার কারণ দুটো ওয়ার্ল্ড ওয়ারের পেছনে জার্মানিকে দায়ী করা হয়। ঠিক আছে, তো সেই সময় 1988 সালে ওয়েস্ট জার্মানি বা পশ্চিম জার্মানিকে রিপ্রেজেন্ট করছিলেন এই স্টেফি গ্রাফ। আরে কি হলো, কি বললাম? স্টেফি গ্রাফ পশ্চিম জার্মানিকে রিপ্রেজেন্ট করছিলেন। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এই ওয়েস্ট জার্মানি ইস্ট জার্মানির মাঝখানে একটা ওয়াল ছিল, ওয়ালটাকে বলা হয় বার্লিন ওয়াল। ঠিক আছে, বার্লিন ওয়াল বা দেওয়াল। ঠিক আছে, আচ্ছা, এই বার্লিন ওয়াল ভেঙে দেওয়ার পরে জার্মানি ইউনাইটেড হয়ে যায় 1990 সালে। ঠিক আছে, 1990-এর অক্টোবর নাগাদ জার্মানি ইউনাইটেড হয়েছে, যেটা বর্তমানে আমরা জার্মানিকে দেখি। ঠিক আছে, এবার পরবর্তী যেই অলিম্পিক হয়েছিল সেটা হয়েছিল 1992 সালে। ঠিক আছে, কোথায় হয়েছিল? বার্সেলোনাতে। এইখানেও স্টেফি গ্রাফ গেছিলেন। স্টেফি গ্রাফ এইখান থেকেও তিনি মেডেল জিতে এনেছিলেন, কিন্তু এবছর কি জিতেছিলেন? 1992 সালে সিলভার। ঠিক আছে, আর স্টেফি গ্রাফ গোল্ড জিতেছিলেন 1988 সালে। কি জিতেছিলেন? গোল্ড। আরেকটা জিতেছিলেন, সেটা জিতেছিলেন হচ্ছে গোল্ড, আরেকটা জিতেছিলেন হচ্ছে ব্রোঞ্জ। ঠিক আছে, দুটো হয়েছিল। সিলভার জিতেছিলেন কিন্তু কোন খেলায়? তিনি হচ্ছেন টেনিস প্লেয়ার, লন টেনিস প্লেয়ার। ঠিক আছে, আরেকটা লাস্ট ইনফরমেশন এই স্টেফি গ্রাফ সম্পর্কে, একজন বিখ্যাত টেনিস প্লেয়ার রয়েছে আমেরিকার, নাম হচ্ছে অ্যান্ড্রে আগাসি।
অ্যান্ড্রে আগাসি, যারা জানো ভালো কথা, কারেন্ট অ্যাফেয়ার্সে খুব নাম আসে তার, অ্যান্ড্রে আগাসি। তার ওয়াইফ হচ্ছে স্টেফি গ্রাফ, ঠিক আছে, অ্যান্ড্রে আগাসির ওয়াইফ। ঠিক আছে, চলো আমার ইনফরমেশন শেষ এখান থেকে। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন আমরা বলবো, কোন চলচ্চিত্র পরিচালকের জন্ম শতবর্ষ এই বছর, মানে 2020 সেই সময় ছিল, শতবর্ষ পালন হয়েছে, তাই তো? আচ্ছা, উত্তরটা সেই সময় অপশন নাম্বার সি, মানে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল ওই বছরের জন্য সত্যজিৎ রায়ের। সত্যজিৎ রায় থেকে বলতে গেলে আমার এই পুরো স্ক্রিনটা ভরে যাবে, যত ইনফরমেশন ওনার থেকে আছে, কিন্তু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে পরীক্ষার জন্য আসে এবং ঘুরিয়ে ফিরিয়ে আসে সেগুলো বলছি। দেখো, সবার প্রথমে মনে রাখবে তিনি 1992 সালে অস্কার পেয়েছিলেন। কি অস্কারের? লাইফ টাইম অ্যাচিভমেন্ট, যেটাকে আমরা একাডেমি অ্যাওয়ার্ড বলে থাকি, একাডেমি অ্যাওয়ার্ড। ওকে, ওই বছরই 1992 সালেই তিনি ভারতবর্ষের সর্বোচ্চ পুরস্কার কি পায় না, ভারত রত্ন পায়, ঠিক আছে। আচ্ছা, আর কি মনে রাখবো, তার প্রথম সিনেমা পথের পাঁচালী কত সালে রিলিজ করেছিল? 1955 রিলিজ করেছিল, ঠিক আছে। আর এটা হচ্ছে বিভূতিভূষণের একটি বই, উপন্যাস, সেটা হচ্ছে পথের পাঁচালী থেকেই নেওয়া হয় স্টোরিটা, সেইটা হচ্ছে 1929 সালে রিলিজ করেছিল। মানে হচ্ছে বইটা পাবলিশ হয় 1929-এ, মানে বুকটা, উপন্যাসটা, কিন্তু এই উপন্যাস থেকে মুভিটা যখন তৈরি হয় 1955 সালে প্রথম। আর এই 1955-এর প্রথম যেই মুভিটা এসেছিল পথের পাঁচালীর মিউজিক ডিরেক্টর ছিলেন নান আদার দেন একজন বিখ্যাত সিতার বাদক, নাম হচ্ছে রবি শঙ্কর, ঠিক আছে। রবি শঙ্করের পুরো নাম যদি বলতে পারে কেউ, রবীন্দ্র শঙ্কর চৌধুরী, ঠিক আছে, রবীন্দ্র শঙ্কর চৌধুরী। তার কন্যা অনুষ্কা শঙ্কর, তিনি হচ্ছেন সিতারি বাজার। আচ্ছা, চলো তারপরে সত্যজিৎ রায় ফিরে আসি। সত্যজিৎ রায়ের থেকে আর কি বলবো এখান থেকে? সত্যজিৎ রায় হচ্ছে দাদা সাহেব ফালকেও পেয়েছেন। কি বললাম? দাদা সাহেব ফালকে। এই ফালকে অ্যাওয়ার্ড কত সালে পেয়েছিলেন তিনি পেয়েছিলেন 1984-এ পেয়েছিলেন। আর এটা কেন বললাম, তার কারণ দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ ফিল্মের অ্যাওয়ার্ড, ঠিক আছে। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ তিনটেই পেয়েছিলেন, ঠিক আছে। প্রথমে পেয়েছিলেন পদ্মশ্রী 1958-এ, মানে 58-তে। 1965 সালে পেয়েছিলেন যে পদ্মবিভূষণ। তারপরে পদ্মবিভূষণ পেয়েছেন হচ্ছে কত সালে? 76-এ, 1976-এ। তাহলে প্রথমে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ তিনটেই পেয়েছেন, ভারতরত্নও পেয়েছেন, ঠিক আছে। একাডেমি অ্যাওয়ার্ড এবং হচ্ছে দাদা সাহেব ফালকে কি না পেয়েছেন তিনি। তো এই হচ্ছে গল্প। পরের প্রশ্ন বলি আমরা। পরের প্রশ্ন বলবো হচ্ছে, ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ কে দিয়েছেন? এর থেকে সোজা প্রশ্ন মনে হয় না, পিঙ্গালি ভেঙ্কাইয়া হচ্ছে তিনি পান। ওকে, আচ্ছা, এখানে একটা ডাইরেক্টর হচ্ছে, একজন ডাইরেক্টর মৃণাল সেন, তার একটা বিখ্যাত বই আছে মৃগয়া। মনে রাখবে, এটা মিঠুন চক্রবর্তীর ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত মুভি মৃগয়া, ঠিক আছে। ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দিয়েছে পিঙ্গালি ভেঙ্কাইয়া, তিনি হচ্ছে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, ঠিক আছে। আর আমাদের এই যে ন্যাশনাল ফ্ল্যাগ, এটা কিছুদিন আগে ন্যাশনাল ফ্ল্যাগ ডে গেল, কত সালে এটাকে অ্যাডপ্ট করেছিল? 22শে জুলাই। কোন সময় না, 1947 সাল। এটাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমাদের পতাকা হিসাবে গ্রহণ করেছিল বা গ্রাহ্য করেছিল, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, হয়ে গেল। আর কি মনে রাখবো এখান থেকে? ন্যাশনাল ফ্ল্যাগটা বলে দিয়েছে। হ্যাঁ, রেশিও জানো কত? 2:3 রেশিওতে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের এই হয়। পরের প্রশ্ন বলছে, 2020 সালে বলিউডের কোন ছায়াছবি অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বলেছেন? তো অপশন নাম্বার তো গালি বয় হবে, এটা কোনো দরকার নেই, রিলেভেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেই সময়। কিন্তু অস্কার থেকে কিছু আমরা স্ট্যাটিক বের করব। প্রথমত অস্কার দেয়া হয় হচ্ছে 1929 সালে প্রথম দেয়া হয়, ঠিক আছে। কে দেয় না, একটা সংস্থা রয়েছে, আমেরিকার একটা সংস্থাটার নাম হচ্ছে একাডেমি মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স। একাডেমি মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স, সেই জন্য আমরা অস্কারকে একাডেমি অ্যাওয়ার্ডও বলে থাকি, ঠিক আছে। আচ্ছা, প্রথম ভারতীয় 1982 সালে পেয়েছিলেন, তিন নাম হচ্ছে ভানু আথাইয়া।
বানু আথিয়া। আর তিনি কিসের জন্য পেয়েছিলেন? গান্ধী মুভির কস্টিউম ডিজাইনার। ঠিক আছে, প্রথম নমিনেটেড ভারতীয় সিনেমা প্রথম অস্কারে নমিনেট হয়েছিল হচ্ছে কি, সেটা হচ্ছে মাদার ইন্ডিয়া। মাদার ইন্ডিয়া প্রথম নমিনেটেড, কিন্তু এটা জিততে পারেনি, খুবই আর কি দুর্ভাগ্য ছিল আমাদের। ঠিক আছে, এটা হচ্ছে 1958 সালে নমিনেট হয়েছিল মাদার ইন্ডিয়া। ঠিক আছে, আর আরেকজন ভারতীয় নাম মনে রাখবে, আর রেহমান। তিনি পেয়েছিলেন হচ্ছে মিউজিকের জন্য 2009 সালে অস্কার পেয়েছিলেন। ঠিক আছে, কোন মুভি ছিল? স্লাম ডগ মিলেনিয়ার। ঠিক আছে, স্লাম ডগ মিলেনিয়ার। তারপরে তার ভাগ্যে আবার আসার একটা অস্কার, সেটা হচ্ছে 2011 সালে। 2011 সালে এইটা কোন মুভির জন্য? এটা মুভিটা হচ্ছে খুবই মানে সঙ্গের জন্য অবশ্যই পাবে, মিউজিকের জন্য সেটা হচ্ছে তোমার ফর 127 আওয়ার। ঠিক আছে, এটার জন্য পেয়েছে আওয়ার্স। আর এখান থেকে চলো, ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা বলবো। হ্যাঁ চলো পড়ি। পরের প্রশ্ন বলছে, বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টের রচয়িতাকে। নন্টে ফন্টের রচয়িতাকে, যারা যারা ছোটবেলায় নন্টে ফন্টে দেখেছো তারা অবশ্যই বলবে, এবং হচ্ছে জানো, বাঙালিদের জানা উচিত। নন্টে ফন্টের রচয়িতাকার আর কেউ নয়, নারায়ণ গাঙ্গুলি না দেবনাথ? গাঙ্গুলি না দেবনাথ? চলো এই দুটো তো ক্যান্সেল আউট হয়ে গেল, এটা বাদ। এই দুটোর মধ্যে অপশন এ না বি? অপশন নাম্বার বি, নারায়ণ দেবনাথ, তিনি হচ্ছেন নন্টে ফন্টে। তারপরে আর কি? হাদা ভোদা, তাই তো, হাদা ভোদা, নন্টে ফন্টে, এগুলো তিনি রচনা করেছিলেন। আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার বাটুল দি গ্রেট। ঠিক আছে, বাটুল দি গ্রেট, হাদা ভোদা, নন্টে ফন্টে, নারায়ণ দেবনাথ। নারায়ণ গাঙ্গুলির একটা খুব আছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, টেনিদা। হাসির, এটাও একটা মজার একটি কার্টুন চরিত্র, টেনিদা। সিন্ধু ঘটক, আর কি? পঞ্চাননের হাতি, ভীষণই পঞ্চাননের হাতি, গুরুত্বপূর্ণ। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কথা বললাম আমি। ঠিক আছে, আচ্ছা চলো পরের প্রশ্ন। আর কি বলবো, রিসেন্টলি একটা ঘটনা ঘটেছিল, এই নারায়ণ দেবনাথকে পদ্মশ্রী দেওয়া হয়েছিল। পদ্মশ্রী এটা দেওয়া হয়েছিল, বেশি দিন হয়নি, 2021 সালে দেওয়া হয়েছে। ঠিক আছে, 2021 সালে পদ্মশ্রী দেওয়া হয়েছে নারায়ণ দেবনাথকে। ঠিক আছে, গোটিপুয়া ভারতের কোন প্রদেশের নৃত্য? গোটিপুয়া ভারতের ওড়িশার নৃত্য। ওড়িশাতে গোটিপুয়া ছাড়াও আরো কিছু পুয়া মানে তোমার ডান্স আছে, যেমন কি কি? এক হচ্ছে মানে ফেস্টিভ্যাল আর কি, ফেস্টিভ্যাল নৃত্য বলছে কলিঙ্গ ফেস্টিভ্যাল, তোমার ওখানেই হয়, এটা ফেস্টিভ্যাল কিন্তু এটা নৃত্য, কলিঙ্গ নৃত্য। এটা কোথায় হয় না? ওড়িশাতে হয়, ভুবনেশ্বরে হয়। আরেকটা আছে তোমার নৃত্যই, সেটা বলতে পারো যে কোনার্ক ডান্স ফেস্টিভ্যাল। কোনার্ক ডান্স ফেস্টিভ্যাল এখানেই হয়, তার কারণ আমরা জানি কোনার্ক মন্দির ওড়িশাতে পড়ে। ঠিক আছে, আচ্ছা বেশ ইম্পর্টেন্ট। আর ওড়িশার একজন বিখ্যাত স্যান্ড আর্টিস্ট নাম বলতে পারবে? যে সমুদ্রের পাড়ে যে বালি দিয়ে চিত্র তৈরি করে, মানে বিভিন্ন রকমের আকৃতি তৈরি করে, তাদেরকে স্যান্ড আর্টিস্ট বলা হয়। ওড়িশার একজন বিখ্যাত রয়েছে, তার নাম হচ্ছে সুদর্শন পট্টনায়ক। ঠিক আছে, স্যান্ড আর্টিস্ট। ওড়িশার যে একটা ইয়ে রয়েছে, তোমার কি বলছে, বিচ রয়েছে, যেই বিচটা ভারতবর্ষের প্রথম ব্লু ফ্ল্যাগ মানে যেই বিচ হচ্ছে সব থেকে বেশি পরিচ্ছন্ন পরিষ্কার, তাকে ব্লু ফ্ল্যাগ ট্যাগ বা টাইটেল দেওয়া হয়। সেটা ছিল হচ্ছে কি ওটা, সেটা হচ্ছে তোমার চন্দ্রভাগা, তুঙ্গভদ্রা লিখতে চাইছিলাম, চন্দ্রভাগা বিচ এটা। ঠিক আছে, চন্দ্রভাগা নদীও আছে একটা, এই বিচটা হচ্ছে ওড়িশাতে রয়েছে, সেটা হচ্ছে সব থেকে প্রথম ব্লু ফ্ল্যাগ প্রাপ্ত হয়ে। ওড়িশার দুটো ন্যাশনাল পার্ক রয়েছে, একটা হচ্ছে শিমলিপাল, আর একটা হচ্ছে ভিতরকণিকা ন্যাশনাল পার্ক। যেটা ভিতরকণিকা ন্যাশনাল পার্ক, এইটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে সল্ট ওয়াটার ক্রোকোডাইলের জন্য, সল্ট ওয়াটার ক্রোকোডাইল। ঠিক আছে, সল্ট ওয়াটার ক্রোকোডাইল। আর এই ভিতরকণিকার মধ্যেই একটা গহির মাথা বলে একটা বিচ আছে, গহির মাথা বিচ।
এই গহির মাথা বীজ কিসের জন্য ইম্পর্টেন্ট জানো? এই গহির মাথা বীজ হচ্ছে অলিভ রিডলি টার্টলের জন্য। টার্টল মানে হচ্ছে তুমি অলিভ রিডলি কচ্ছপ, এদের জন্য বিখ্যাত হচ্ছে এই গহির মাথা বীজ। ভিতরকণিকা ন্যাশনাল পার্কের মধ্যেই আসে, ঠিক আছে। শিমলিপাল আর একটা ন্যাশনাল পার্ক, যেটা একটা টাইগার রিজার্ভও বটে। পরের প্রশ্ন, পুরুষ লন টেনিস খেলায় কি পুরুষ লন টেনিস খেলায় এই মুহূর্তে কে শীর্ষস্থানে রয়েছে? সেই সময় শীর্ষস্থানের কথা বলছে। তো লন টেনিস প্লেয়ার 4 জনই, লন টেনিস প্লেয়ার এই 4 জন। তো সেই সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তো আমাদের এখন দিয়ে কাজ নেই, কিন্তু এখান থেকে স্ট্র্যাটেজিকে খুঁজে বের করবো আমরা, তার কারণ আমাদের পরীক্ষায় স্ট্র্যাটেজি হচ্ছে টার্গেট এই আমাদের ভিডিও লেকচারের মধ্যে। তো সর্বপ্রথম দেখো, আমি তোমাদের নোভাক জোকোভিচের কথা আগের একটা কোশ্চেনেও বলেছি। ইনি হচ্ছে সার্বিয়ার, তার বইটার নাম হচ্ছে সার্ভ টু উইন। রজার ফেডারার হচ্ছে সুইজারল্যান্ডের, সুইস। আর হচ্ছে তোমার রাফায়েল নাদাল হচ্ছে স্পেনের। আর আলেকজান্ডার ভেরেভ, ঠিক আছে। আরেকজন হচ্ছে তোমার অ্যান্ড্রু অ্যাগাসি, আমি বলে দিচ্ছি, তিনি হচ্ছে লন টেনিস প্লেয়ার, ইউএসএ। তারপরে মারিয়া শারাপোভা, রাশিয়ার, ঠিক আছে। সেরেনা উইলিয়ামস, তিনি হচ্ছে আমেরিকার। এগুলো সব বিখ্যাত কিছু লন টেনিস প্লেয়ার। ভারতবর্ষের লন টেনিস প্লেয়ার মধ্যে একজন তো জানো, সানিয়া মির্জা, সবাই জানো, কিন্তু লি এন্ডার পেস, তিনি হচ্ছেন বিখ্যাত একজন লন টেনিস প্লেয়ার ভারতবর্ষের, ঠিক আছে। আচ্ছা, নামটা কি বললাম আমি? সানিয়া মির্জার পরে লি এন্ডার পেজ, ঠিক আছে। আচ্ছা, আরেকজনের নাম বলি, তিনি হচ্ছে মহেশ ভূপতি। কে মহেশ ভূপতি? মহেশ ভূপতি হচ্ছে একজন লন টেনিস প্লেয়ার, বিখ্যাত ভারতবর্ষীয়, এবং তিনি হচ্ছেন লারা দত্তার হাজবেন্ড, ঠিক আছে। লারা দত্তার হাজবেন্ড, এবং লারা দত্তা যিনি, তার পরিচয় হচ্ছে 2000 সালে তিনি কিন্তু কি পেয়েছিলেন? মিস ইউনিভার্স হয়েছিলেন, ঠিক আছে। প্রথম মিস ইউনিভার্স সুস্মিতা সেন 1994 সালে। আর এখান থেকে কিছু নেই, পরে প্রশ্ন বলবো। হ্যারি পটার সিরিজে কোন ব্যক্তি ছিলেন চূড়ান্ত বিধ্বংসকারী? ভিলেনটার নাম চাইছে, নাম হচ্ছে লর্ড ভলডেমর্ট। আর যেই স্কুলটাকে দেখেছিল সেটা হচ্ছে হগওয়ার্ট স্কুল। আর এটা রাইটার কে? হ্যারি পটারের রাইটার হচ্ছে কে রাইটার? জেকে রাউলিং। এছাড়াও তোমরা যদি আরো কিছু ইনফরমেশন জানতে চাও তাহলে বলবো আমি, জুরাসিক পার্ক, খুব বিখ্যাত একটি সিরিজ জুরাসিক পার্ক, সেটা লিখেছেন হচ্ছে মাইকেল ক্রিকটন। চলো পুরোটাই লিখি, হবে তাহলে। মাইকেল ক্রিকটন হচ্ছে জুরাসিক পার্ক। আর হচ্ছে শার্লক হোমসের রাইটার কে বলতো? শার্লক হোমসের রাইটার হচ্ছে আর্থার ক্যানন ডয়েল, ঠিক আছে। আর্থার ক্যানন ডয়েল হচ্ছে তোমার শার্লক হোমসের রাইটার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। বিখ্যাত উপন্যাস পালামৌ কার রচনা? পালামৌ রচনা করেছেন সঞ্জীব চট্টোপাধ্যায় রচনা হচ্ছে পালামৌ, ওকে। আচ্ছা, বুদ্ধদেব বসু, সমরেশ বসু, দুজন রয়েছেন। আমি সমরেশ বসুর কথা যদি বলি, তার ছদ্মনাম বলবো। তার ছদ্মনাম হচ্ছে, দুটো ছদ্মনাম রয়েছে, এক তো হচ্ছে ভ্রমর, 2 নম্বর হচ্ছে কালকুট, সবাই জানি আমরা এটা, ঠিক আছে। সমরেশ বসুর বিখ্যাত লেখা কি? গোগল চরিত্র, মানে গোগল। গোগল চরিত্র, এটি বাচ্চা, গোগল চরিত্রটি সৃষ্টিকর্তা হচ্ছে এই সমরেশ বসু, ঠিক আছে। বুদ্ধদেব বসুর ছদ্মনাম আসে, কারণ ছদ্মনাম আরে এক সেকেন্ড দাঁড়াও, ঠিক আছে। বিপ্রদাস মিত্র, এটা হচ্ছে ছদ্মনাম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারই লেখা হচ্ছে পথের পাঁচালী, ঠিক আছে। মরণে ডঙ্কা বাজে, বিভূতিভূষণ। চাঁদের পাহাড়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। আচ্ছা,
মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় বাদ্যযন্ত্র সরোদের মতন দেখতে? সেটা হবে রবাব। কে বাজাতো? রবাব। রবাব বাজাতেন হচ্ছে গুরু নানকের একজন শিষ্য, নাম আছে মার্দানা, তোমরা ক্লাস 12 এ পড়েছো হয়তো, ঠিক আছে। সিতার বাদকের নাম যদি লাইন দিয়ে বলতে লাগে তাহলে বলবো প্রথমেই হচ্ছে রবিশঙ্কর, ওকে। আর বিলায়েত খান, এক সেকেন্ড দাঁড়াও, ভিলেজ লিখতে পারছিলাম নাকি, উত্তর হবে বিলায়েত খান। আর কি মনে রাখবো? বুদ্ধদেব, বুদ্ধদেব মুখার্জি। তারপরে মনে রাখবে হচ্ছে নিখিল ব্যানার্জি, নিখিল ব্যানার্জি, নিখিল ব্যানার্জি। আর মনে রাখবে হচ্ছে বিলায়েত খান, আলাউদ্দিন খান, আলাউদ্দিন খান। কেন ইম্পর্টেন্ট আলাউদ্দিন খান? ইনি হচ্ছেন গুরু, কার গুরু? অফ রবিশঙ্কর, ঠিক আছে, রবিশঙ্করের গুরু হচ্ছে তিনি। রবিশঙ্করের দুটো বই মনে রাখো, একটা হচ্ছে মাই মিউজিক, মাই মিউজিক মাই লাইফ। আরেকটা বই মনে রাখবে, সেটা হচ্ছে রবিশঙ্করের বই, সেটা হচ্ছে রাগামালা, মানে রাগমালা। চলো পরের প্রশ্ন। ভারতীয় সংসদের সংবিধানের প্রথম নকশা ও তার পাণ্ডুলিপিকরণ নিম্নলিখিত কোন শিল্পীর দায়িত্বে হয়েছিল? নন্দলাল বোস। কত বলবো, অনেক আছে যামিনী রায়ের। যেমন 1 নম্বর বলতে পারো সাঁওতাল জননী ও শিশু, সাঁওতাল জননী ও শিশু। তারপরে বলতে পারো যিশু। তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে ইম্পর্টেন্ট কি বলবো, এরপরে পূজারিনী। আর 4 নম্বর বলতে পারো ইম্পর্টেন্ট কৃষ্ণ যশোদা, খুবই গুরুত্বপূর্ণ, কৃষ্ণ যশোদা, এগুলো ইম্পর্টেন্ট। নন্দলাল বসুরও বেশ ইম্পর্টেন্ট কিছু লেখা আছে, যেমন একটা মনে রেখো, সেটা হচ্ছে সতী, ঠিক আছে, ইম্পর্টেন্ট। অমৃতা শেরগিলও হচ্ছে একজন খুব গুরুত্বপূর্ণ চিত্রকর, মহিলা চিত্রকর। তার একটা খুব গুরুত্বপূর্ণ মধ্যে তিনি সেলফ পোর্ট্রেট করেছিলেন, এটা পরীক্ষায় আসে, সেলফ পোর্ট্রেট অমৃতা শেরগিলের। আর হচ্ছে গ্রুপ অফ 3 লেডিজ 3 গার্লস, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ অমৃতা শেরগিলের। তারপর বলছে যে স্বাধীন ভারতে গ্রীষ্ম অলিম্পিকে কে প্রথম পদক জয় করেছিলেন? এ তো আমি কতবার বলেছি, কত সিটের মধ্যে বলেছি। উত্তর হবে অপশন নাম্বার এ, খাসাবাদ দাদা সাহেব যাদব বা কে ডি যাদব বা যাদব, ঠিক আছে। কিসে নিয়েছিলেন তিনি? রেসলিং এনেছিলেন। সাল ছিল 1952, যেটা ছিল স্বাধীন ভারতের দ্বিতীয় অলিম্পিক। পার্টিসিপেট করেছিল 1952 সালে, হয়েছিল কোথায়? হেলসিঙ্কিতে হয়েছিল। আর ব্রোঞ্জ এনেছিলেন, ঠিক আছে, ব্রোঞ্জ। ভারতে এটা প্রথম ছিল। কারনা মালেশ্বরী মহিলাদের মধ্যে প্রথম 2000 সাল, এটা হচ্ছে সিডনি অলিম্পিক, সিডনি, তিনিও ব্রোঞ্জ এনেছিলেন। আচ্ছা, কিসে? ওয়েট লিফটিং এ তিনি এনেছিলেন, ওয়েট লিফটিং। আচ্ছা, অভিনব বিন্দ্রা প্রথম গোল্ড আনেন ভারতে 2008 সালে শুটিংয়ে, রাইফেল শুটিং। লিয়ান্ডার পেস টেনিস খেলে, আমি জানি, টেনিস প্লেয়ার। ঠিক আছে, পরের প্রশ্ন। অমিতাভ ঘোষের কোন উপন্যাস বর্মা কেন্দ্রিক? বর্মা মানে মায়ানমারের কাহিনী আমরা পাই কোথায়? সেটা হচ্ছে উত্তর হবে গ্লাস প্যালেস, ওকে। এবং অমিতাভ ঘোষের যখন কথা এসেছে তখন আরো কিছু তার ইম্পর্টেন্ট বইয়ের নাম আমরা বলবো, যেমন 1-2 করে
হাংরি টাইড, হাংরি টাইড ইম্পর্টেন্ট, টাইড মানে জোয়ার। তারপর হচ্ছে রিভার অফ স্মোক, ভীষণ ইম্পর্টেন্ট, রিভার অফ স্মোক। 3 নম্বর কি লিখবো ইম্পর্টেন্ট, ফ্লাড অফ ফায়ার। 4 নম্বর বলবো সি পপিজ, ঠিক আছে। আর 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 মনে পড়ছে, আর আরেকটা আছে, হ্যাঁ, শ্যাডো লাইন্স, ইম্পর্টেন্ট। কিন্তু বুকস থেকে কোয়েশ্চেন 3 কিন্তু তোমাদের আসবেই আসবে, প্রত্যেক বছর এসছে, আবার আসবে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ, ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এই দেখো শ্যাডো লেন্থ ধরে গেছে, আমি হ্যাংরি টাইড তো অপশনই ছিল, কি খেয়ালি করে নে যে হাংরি টাইড আর হচ্ছে যে শ্যাডো লাইন, কোথায় লিখলাম শ্যাডো লাইনটা, লাস্টে লিখেছে একদম শ্যাডো লাইন, তো ছিলই এখানে অপশনের মধ্যে। যাই হোক, দেখে নিও। পরের প্রশ্ন বলছে 53 নম্বর, লতা মঙ্গেশকর আসল নাম কি? লতা মঙ্গেশকর আসল নাম হচ্ছে হিমা, তিনি হচ্ছেন এমপির বাসিন্দা, ওকে। ভারতরত্ন পেয়েছেন 2001 সালে, ঠিক আছে। তার সময় 2001 সালে আরো একজন ভারতরত্ন পেয়েছিলেন তার সাথে, তার নাম কি? তার নাম হচ্ছে বলতে হবে, আরে সরি বিসমিল্লাহ খান। বিসমিল্লাহ খান কি 1947 5 আগস্ট আমাদের প্রথম স্বাধীনতা দিবস, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডেতে তিনি শেহনাই বাজিয়েছিলেন। শেহনাই বাজানোর জন্য তাকে আমন্ত্রণ করা হয় রেড ফোর্টে, ওকে। আর এখান থেকে ইম্পর্টেন্ট, লতা মঙ্গেশকর আছে কুইন অফ মেলোডি বলা হয়, ভয়েস অফ মিলেনিয়াম, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, এগুলো তো তোমরা জানো, আর কি বলবো, ঠিক আছে। ইম্পর্টেন্ট কথা যেটা এখন বলতে চলেছে, খুব মনে রাখবে, সেটা হচ্ছে ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কার, এইটা লতা মঙ্গেশকরকে দেয়া হয়েছিল। ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে, পেন ট্যাপটা করছে ডিস্টার্ব, বারবার বিরক্ত হচ্ছে। ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে লিজিয়ন অফ অনার, লিজিয়ন অফ অনার 2006 সালে তাকে দেয়া হয়েছে, এটা ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কার। পরের প্রশ্ন বলছে কি, বলছে যে আনা বার্নাস এই উপন্যাসের মিল্কম্যান কি পুরস্কার লাভ করেছিল? কি বলছে, আনা বার্নাসের উপন্যাস, কি কোশ্চেন হলো এটা? এটা উত্তর হবে উপন্যাস মিল্কম্যানের যে রাইটার তার নাম হচ্ছে আনা বার্নাস, তিনি হচ্ছেন কোন পুরস্কার পেয়েছে? দেখো, নোবেল পুরস্কার সাহিত্যতে দেয়, কিন্তু তিনি নোবেল পাননি, তিনি পেয়েছেন হচ্ছে পুলিৎজার। পুলিৎজার ইউএসএ দেয়, ইউএসএ দেয় 3টি ক্যাটাগরিতে দেয়, একটা হচ্ছে তোমার জার্নালিজম, 2 নম্বর হচ্ছে লিটারেচার, 3 নম্বর হচ্ছে মিউজিক কম্পোজিশন, এই 3টে ক্ষেত্রে দেওয়া হয় ইউএসএ থেকে পুলিৎজার। ফার্স্ট পুলিৎজার কে পেয়েছেন? প্রথম পুলিৎজার ভারতীয় বিহারীলাল গোবিন্দ বিহারী লাল, ঠিক আছে, বিহারী লাল, ইনি হচ্ছেন জার্নালিজমের ক্ষেত্রে প্রথম ভারতীয় হিসাবে পুলিৎজার পান ইউএস এর গভর্নমেন্ট থেকে। তারপর হচ্ছে তোমার ম্যান বুকার, বুক রয়েছে, তো বুক মানে হচ্ছে লিটারেচার, এটা সাহিত্যে দেওয়া হয়। প্রথম যিনি ভারতীয় তার নাম হচ্ছে কি নাম, ভারতীয় মহিলা, তার নাম হচ্ছে গড অফ স্মল থিং এর রাইটার, মনে পড়ছে না নামটা, বলো 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 কি নাম তাড়াতাড়ি, কি নাম, অরুন্ধতী রয়, ওকে। তিনি পেয়েছেন গড অফ স্মল থিং এর জন্য। আচ্ছা, পুলিৎজার প্রাপক আরেকজন মহিলা আছে, তার নাম হচ্ছে ঝুম্পা লাহিড়ী, ঠিক আছে, ইন্টারপ্রিটার অফ মেলোডিজ এর জন্য পেয়েছেন ঝুম্পা লাহিড়ী। এডগার প্রাইজ দেয় হচ্ছে ইউএসএ গভর্নমেন্ট, ইউএসএ দেয়, জানতে না তোমরা, জেনে না, ইউএসএ দেয় কিসের জন্য দেয়? থ্রিল রেখার জন্য, থ্রিলার মুভি হোক, স্টোরি হোক, এই যে থ্রিলার স্টোরিগুলো হয় না, সেই থ্রিলার স্টোরির জন্য এডগার প্রাইজ দেওয়া হয়, ঠিক আছে। নোবেল প্রাইজ প্রথম দেওয়া হয়েছিল 1901 সাল থেকে, আর অ্যালফ্রেড নোবেলের নাম অনুসারে নোবেল 6টা ক্যাটাগরিতে যায়, 6 ক্যাটাগরি, সায়েন্সের 3টে, লিটারেচার, সায়েন্সের 3টে হচ্ছে তোমার কেমিস্ট্রি, ফিজিক্স, তারপর হচ্ছে তোমার মেডিসিন মানে হচ্ছে বায়োলজি যেটা, তারপর হচ্ছে তোমার লিটারেচার, তারপরে ইকোনমি হলো, আর কিসে দেয়? হ্যাঁ, পিস মানে হচ্ছে শান্তিতে দেওয়া হয়, ঠিক আছে।
প্রথম যিনি ভারতীয় লিটারেচারে পেয়েছিলেন, দ্বিতীয় যে সায়েন্সে পেয়েছিলেন তার নাম হচ্ছে, প্রথম সায়েন্সে পেয়েছিলেন, দ্বিতীয় ব্যক্তি ভারতীয় যিনি হচ্ছে প্রথম সায়েন্সে পায় সে না, তার নাম হচ্ছে তোমার কি বলো তো নামটা, ভেঙ্কটরমন, ভেঙ্কটরমন, রমন এফেক্ট, স্ক্যাটারিং অফ লাইট আবিষ্কার করে, ঠিক আছে। আর 28শে ফেব্রুয়ারি ছিল, সেই জন্য এই দিনটাকে আমরা ন্যাশনাল সায়েন্স ডে ঘোষণা করে দিয়েছি 28শে ফেব্রুয়ারি। আচ্ছা, ভেঙ্কটরমন প্রথম ব্যক্তি যিনি হচ্ছেন ভারতরত্ন পেয়েছেন আরো দুজনের সাথে। ভারতরত্ন দেওয়া হয় কত সাল থেকে, খুব গোলায়, 1954 না 52, বলো 1954 না 52, 54, ঠিক আছে, 54 সালে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন ভেঙ্কটরমন, ঠিক আছে। চলো পরে প্রশ্ন বলছে, বলিউডের বিখ্যাত চলচ্চিত্র হায়দার কোন ইংরেজি নাটক থেকে লেখা হয়েছে, অনুপ্রাণিত হয়ে গেছে? উত্তরটা হবে অপশন নাম্বার ডি, এই হ্যামলেট থেকে তিনি এটা লেখা হয়েছিল। হিন্দিতে এবং হচ্ছে আমাদের ভারতীয় যে সিনেমাগুলো শেক্সপিয়ারের অনেক নাটক থেকেই অনুপ্রাণিত হয়ে তাদের গল্প নির্বাচন করেছে। যেমন একটা মুভি এসেছিল মকবুল নামে, মকবুল হচ্ছে ম্যাকবেথ থেকে অনুপ্রাণিত হয়েছিল মকবুল সিনেমাটা। তারপর একটা মুভি এসেছিল তোমার ওমকারা, আমরা তোমার স্কুলে পড়তাম, ওমকারা, এইটা হচ্ছিল তোমার ওথেলো থেকে অনুপ্রাণিত ওমকারা। তারপরে আরেকটা মুভি এসেছিল বাংলাতে ভ্রান্তিবিলাস, এই ভ্রান্তিবিলাসের ইংরেজি যেটা তোমার রিমেক ছিল সেটাকে বলা হচ্ছে আঙ্গুর। দেখবে এই ভ্রান্তিবিলাস, এই মুভিটা দেখবে, ভীষণ হাসির বই, পুরনো সাদা কালো যুগের বই, বাংলা সিনেমা, সেটাকে ভ্রান্তিবিলাসটাকে আবার অঙ্গুর বানিয়েছিল, যেটা ছিল অনুপ্রাণিত ছিল, বুঝেই গেছে, কমেডি অফ এরার এর থেকে অনুপ্রাণিত ছিল, ঠিক আছে। পরীক্ষায় এইটা যদি প্রশ্ন আসতে পারে যে হায়দার কোন মুভির অনুপ্রেরণায়, কোন নাটকের অনুপ্রেরণা, তাহলে এগুলো আসতে পারে, তাই আমি বলে দিলাম, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। রামলীলা তো প্রত্যেকেই দেখেছিল, রোমিও জুলিয়েটের থেকে নেওয়া আছে। বিখ্যাত জীবনীমূলক রচনা দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্ল, স্টার দেওয়া কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, তিনি এর রচয়িতার নাম হচ্ছে অ্যানি ফ্রাঙ্ক। তিনি হচ্ছেন কোন জাতির মানুষ ছিলেন? এটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়কার কাহিনী। একজন বাচ্চা মেয়ে অ্যান ফ্রাঙ্ক, তিনি তার ডায়েরিতে, তার বাবা একটা ডায়েরি কিনে দিয়েছিল, ওই ডায়েরির মধ্যে লিখে রেখেছিলেন তার জীবনী, মানে তার যে কাহিনীগুলো সেগুলো, ঠিক আছে। তারা 2 বছর, এই অ্যানি ফ্রাঙ্ক এবং তার পরিবার 2 বছর বাংকারে লুকিয়েছিল। কার কাছ থেকে? জম্বির কাছ থেকে নয়, কিন্তু সেই সময় জম্বি চলছিল চারিদিকে। সেই জম্বিটার নাম ছিল হিটলার এবং তার যে বাহিনী, ঠিক আছে, নাৎসি বাহিনী, সেই নাৎসি বাহিনীর কাছ থেকে তারা লুকিয়েছিল। তার কারণ হিটলার কি করতো, এইরকম ভাবে মানুষকে ধরে তারা শেল্টারে নিয়ে যেত এবং হচ্ছে বিষাক্ত গ্যাস এবং হচ্ছে বিভিন্ন ভাবে তাদেরকে অত্যাচার করে মেরে ফেলতো। সেই জন্য তারা এরকম বিশ্বজুড়ে এটা, মানে ইউরোপ জুড়ে এটা চলেছিল, তো সেই জন্য তারা লুকিয়েছিল। তিনি ছিলেন হচ্ছে ডাচ বা ওলন্দাজ, নেদারল্যান্ডসে। প্রথমে হচ্ছে তারা ফ্রাঙ্কফুর্টে বসবাস করতেন। ফ্রাঙ্কফুর্ট জার্মানির একটা শহর, ফ্রাঙ্কফুর্ট, ঠিক আছে। এই ফ্রাঙ্কফুর্ট থেকে পালিয়ে তারা হচ্ছে ইয়েতে চলে আসে, তোমার নেদারল্যান্ডসে চলে আসে। তো সেখানেই তারা লুকিয়েছিল 2 বছর পুরো। তারপরে ডায়েরিটা পাওয়া গেছে। অ্যান ফ্রাঙ্ক তিনি ডায়েরিটার নামই দিয়েছিলেন দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্ল। মনে রাখবে, ভীষণই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। তারপর হচ্ছে, নিম্নোক্ত কোন চলচ্চিত্রের নৃত্য পরিচালনা করেছিলেন বীরজু মহারাজ? বীরজু মহারাজ আমরা জানি কত্থক ডান্সার, কত্থককে রিপ্রেজেন্ট করে। তার আসল নাম হচ্ছে ব্রিজমোহন মিশ্রা। তিনি হচ্ছেন যাকে আমরা খুব পপুলারলি চিনি হচ্ছে বীরজু মহারাজ হিসাবে। তিনি কোন সিনেমায় নৃত্য পরিচালনা করেছিলেন? উত্তর হবে অপশন নাম্বার ডি, সত্যরাঞ্জ কা খিলাড়ি। অলরেডি তোমাদের সাথে আমি বলেছি, এটার রাইটার হচ্ছে প্রেমচন্দ মুন্সি, যার ডাইরেক্টর হচ্ছে সত্যজিৎ রায়ের একমাত্র হিন্দি সিনেমা সত্যরাঞ্জ কা খিলাড়ি, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এখান থেকে আরেকটা বলি, তোমার খুব বিখ্যাত একজন কোরিওগ্রাফার হচ্ছে সরোজ খান। নাম কি বললাম?
সরোজ খান 3বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, সেইটাই বলবো। 3টে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন 3টে মুভিতে তোমার কি বলে কোরিওগ্রাফ করার জন্য। 3টে মুভির মধ্যে হচ্ছে প্রথমটা হচ্ছে দেবদাস, ভীষণ একটা হিট সিনেমা, 2003 সালে তিনি পেয়েছিলেন ন্যাশনাল অ্যাওয়ার্ড। দেবদাস কোন গানের জন্য? ডোলারে ডোলার এই গানটার জন্য, ঠিক আছে, হেসো না তোমরা শুনে। তারপরে হচ্ছে তোমার শ্রীরঙ্গম নামে একটা সাউথ ইন্ডিয়ান মুভি, শ্রীরঙ্গম, এইটার জন্য 2006 সালে। তারপরে 3 সালে হচ্ছে আরেকটা মুভি এসেছিল জব উই মেট, না জানি কেউ দেখেনি, এরকম কেউ পাবলিক পৃথিবীতে নেই। জব উই মেট, ঠিক আছে, আচ্ছা জব উই মেট হচ্ছে এই জন্য 2009 তিনি পেয়েছেন। মুভিটা 8-এ বেরিয়েছিল, 8-এ, ঠিক আছে, 8-এ এই হচ্ছে 3টে মুভির জন্য তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন, সরোজ খানকে দেওয়া হয়েছে। এছাড়া তো তিনি অনেকবার হচ্ছে ফিল্মফেয়ার পেয়েছিলেন, কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড জাতীয় পুরস্কার, তাই এটা পরীক্ষায় এসে থাকে। তো 3টে মুভির জন্য সরোজ খান পেয়েছেন, মনে রেখে দিও। আচ্ছা, যদি বলা হয় যে জব উই মেটের কোন গানটার জন্য, ওই যে ওই গানটার জন্য, যে কি ইয়ে ইশক হায় যে গানটা ছিল সেটা, আবার হাস্যকর আমরা জানি, তো ওই গানের জন্য পরীক্ষায় আসতে পারে যে কোনো কোয়েশ্চেন, সেই জন্য বলতে হয়। তাহলে পেছনে একটা কোয়েশ্চেন আমরা পড়েছিলাম হচ্ছে এই কোয়েশ্চেনটা, এখানে বলা হয়নি যে পুলিৎজার প্রাইজটা প্রথমে দেয়া হয়েছিল কত সাল থেকে, ঠিক আছে। দেখো, ফার্স্ট প্রাইজ যেটা দেয়া হয়েছিল পুলিৎজার, সেটা দেওয়া হচ্ছিল 1917 সাল থেকে দেয়া হচ্ছে, ঠিক আছে, এটা মনে রেখে দিও। আরেকটা হচ্ছে মনে রাখবে, যেটা ম্যান বুকার প্রাইজ প্রথম দিয়েছিল, সেটা দিয়েছিল হচ্ছে 1969-এ, ঠিক আছে। আচ্ছা চলো বেশ, পরের প্রশ্ন বলছে কোন লেখিকা বাংলায় প্রথম মেয়ে গোয়েন্দা দল, নাম হচ্ছে গোয়েন্দা গন্ডালু, স্টার দাও, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, ঠিক আছে। এই গন্ডালু চরিত্রটি সৃষ্টি করেছিলেন, তার নাম কি? তার নাম হচ্ছে নলিনী দাস। তার নাম কি? নলিনী দাস। এবার থেকে আমি তোমাকে বলছি, তুমি যদি জানো ভালো কথা, না যদি জানো ঝপাঝপ লিখে নেবে। আমি বেশ কিছু গোয়েন্দার নাম বলছি এবং তাদের সৃষ্টিকর্তার নাম বলবো। সবাই তো জানো প্রদোষ মিত্র কে সৃষ্টি করেছেন। প্রদোষ মিত্র যদি না জানো তাহলে আমি বলে দিই, প্রদোষ মিত্রের ডাক নাম হচ্ছে ফেলুদা, সত্যজিৎ রায়, আর আমি লিখছি না। কাকা বাবু সুনীল গঙ্গোপাধ্যায়, প্রত্যেকে জানো, আমি লিখছি না। তারপরে ব্যোমকেশ যদি না জানো তাহলে আবিরের মুভি আর দেখো না, ঠিক আছে তোমরা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, তিনি আছে ব্যোমকেশ রচনা করেছিলেন, ঠিক আছে। যেইটা তোমরা জানো না এখন, কিরিটি রায়, এটা জানো না, নিহার রঞ্জন, কিরিটি রায়, ইনিও একজন খুব ইম্পর্টেন্ট বাংলার গোয়েন্দা, ঠিক আছে। কিরিটি রায়, এটা লিখেছেন নিহার রঞ্জন গুপ্ত, ঠিক আছে, নিহার রঞ্জন গুপ্তের রচনা। পাণ্ডব গোয়েন্দা শুনেছো বা দেখেছো তোমরা প্রত্যেকেই, পাণ্ডব গোয়েন্দা কে লিখেছেন? পাণ্ডব গোয়েন্দা এটি লিখেছেন ষষ্ঠীপদ, জি বাংলায় হতো মনে হয় এটা, ঠিক আছে, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। তারপর আর কে জানো না তোমরা? মিতিন মাসি, কোয়েলের মুভি বেরিয়েছিল, মিতিন মাসি, জানতে হবে আমাদের, তার কারণ এখানে বাংলা সাহিত্য থেকে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। আর এই যে কোশ্চেনটা আসছে না গোয়েন্দা গন্ডালুর, এটা আমার তৈরি করা প্রশ্ন নয়, এটা অলরেডি 2019-এ এসেছিল, পিএসসি দিয়েছিল কোশ্চেন। তার জন্য যদি গোয়েন্দা গন্ডালু আসতে পারে নলিনী দাসের, তাহলে এগুলোও আসতে পারে, সেই জন্য তোমাকে জেনে যেতে হবে, পড়ে যেতে হবে, ঠিক আছে, একটু সিরিয়াসলি নিও। মিতিন মাসি হচ্ছে সুচিত্রা ভট্টাচার্য, ঠিক আছে। আর কি, আর মনে রাখবে একজন গোয়েন্দা গার্গী লিখেছেন হচ্ছে তপন বন্দ্যোপাধ্যায়। শোনো নি এরা তোমরা, এই জন্য বলে দিচ্ছি, তপন বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। আর হচ্ছে কিকিরা অ্যাকচুয়ালি একটা শর্ট নাম, এটার পুরো নাম হচ্ছে কিকিরার, মনে রাখবে হচ্ছে তোমার কিঙ্কর, প্রথম কি দিয়ে কিঙ্কর, পরের কি দিয়ে হচ্ছে কিশোর রায়,
তো ওই জন্য ছোট করে বলা হয় কি কি রা, ঠিক আছে। এই কিকিরার রচনাকারের নাম হচ্ছে বিমল কর, বিমল কর, ঠিক আছে। তো এই হচ্ছে কিছু গোয়েন্দা চরিত্র, ইম্পর্টেন্ট, মনে রেখে দিও, খুবই ইম্পর্টেন্ট। আর বেরিয়ে আসো তোমরা কোথা থেকে বেরো, ওই তোমার গোয়েন্দা গিন্নি এই সমস্ত সিরিয়াল থেকে, জি বাংলার এগুলো থেকে বেরিয়ে এসে এগুলো মুখস্থ করো, ভালো লাগবে, ঠিক আছে। আর একজন লাস্ট একটা বলে রাখি, সেটা হচ্ছে পরাশর বর্মা। শোনোনি তোমরা এগুলো? শুনলে ভালো কথা। পরাশর বর্মা, পরাশর বর্মার যে রাইটার তার নাম হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। পরাশর বর্মার রাইটার হচ্ছে প্রেমেন্দ্র মিত্র, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে নিম্নোক্ত কোনটি একটি ছোট্ট মেয়ের কাহিনী? পলিয়ানা। এটা হচ্ছে তোমার একটি ছোট্ট মেয়ের কাহিনী, পলিয়ানা। রেবেকা একটা মুভি ছিল সেই সময়কার, ওই তোমার ব্রিটিশ বলছে তোমার বিদেশি একটি মুভি, নাম শুনেই বোঝা যাচ্ছে রেবেকা। আর এখান থেকে কি বলবার, হ্যাঁ এটা বলতে পারি যে আন্না কারেনিনা, এটা হচ্ছে তোমার লিও টলস্টয়ের লেখা। লিও টলস্টয়ের রচনা হচ্ছে আন্না কারেনিনা। লিও টলস্টয়ের আরেকটা লেখা আছে, সেটা হচ্ছে ওয়ার অ্যান্ড পিস, ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওয়ার অ্যান্ড পিস, এগুলো ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, আচ্ছা নেই আর, হয়ে গেল। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সম্পূর্ণ ভিডিও যদি দেখে থাকো তাহলে তুমি সিরিয়াস, অবশ্যই দেখেছো। আমি প্রচুর ইনফরমেশন দিয়েছি এক একটা কোয়েশ্চেনের পিছনে, আর এমনও কোয়েশ্চেন অনেক আছে, এমন ইনফরমেশন অনেক আছে যেগুলো তুমি অনেক জানতে না, তো জেনে নিও। আর খাতায় অবশ্যই লিখে নিও, পিডিএফ পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। আর সবশেষে আমি একটাই কথা বলবো, যদি ভালো লাগে সেশন তাহলে অবশ্যই কি করবে, লাইক করবে। আমি 2018-র স্ট্যাটিক জিকের খুব শিগগিরই আপলোড করে দেবো, এটা আগে দেখে নাও। আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাতে কি হবে, তারাও লাভবান হবে, তোমারও ভালো হবে, ঠিক আছে। এবং সাথে আমিও একটু লাভবান হবো আর কি, ঠিক আছে। তো কি হবে, মোটিভেশন আসবে, আমি আরো ভালো ভালো ভিডিও আনতে পারবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে দেখতে থাকো আদার্স ভিডিওগুলো আমার চ্যানেলে, অথর্ব ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ।